আচ্ছা বলো তো, ফাইনাইট ভার্ব কি, নন ফাইনাইট, জিরান্ড, পার্টিসিপল ইনফিনিটিভ, ট্রানজিটিভ ইনট্রানজিটিভ, কগনেট অবজেক্ট? নিশ্চয়ই অসুবিধা হচ্ছে। আজকের ক্লাসটি তোমাদের জন্য। এক ক্লাসে সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে। ভার্বের অল ইন ওয়ান, একটা ক্লাসে সব ক্লিয়ার, কথা দিলাম। ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু এ নিউ সেশন অফ মাই ইংলিশ হেল্পমেট। ইংলিশ গ্রামার সিরিজের আজকের ক্লাসে আমরা এমন একটি পার্ট অফ স্পিচ নিয়ে আলোচনা করব যেটি বাক্যের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাক্যের সব থেকে গুরুত্বপূর্ণ পার্ট অফ স্পিচ বললেও বেশি বলা হয় না। আজকে আমরা ভার্ব নিয়ে আলোচনা করব। ভার্ব এমন একটি পার্ট অফ স্পিচ যেটি ছাড়া বাক্য কখনো সম্পূর্ণই হয় না। উচ্চ থাকতে পারে, কিন্তু ভার্ব অপ্রত্যক্ষভাবেও থাকে, তার উপস্থিতি অপ্রত্যক্ষভাবেও বোঝা যায়। আজকের ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিও একটুও স্কিপ না করে পুরোটা দেখো, তাহলে তোমাদের ভার্ব নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না, এটুকু গ্যারান্টি দিতে পারি। আর ভিডিও ভালো লাগলে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক ও শেয়ার করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। চলো তাহলে আর দেরি না করে শুরু করা যাক। লেট আস স্টার্ট আওয়ার ক্লাস। ভার্ব ছাড়া বাক্য কখনো সম্পূর্ণই হয় না। উজ্জ থাকতে পারে, কিন্তু বাক্যের মধ্যে ভার্বের অপ্রত্যক্ষ উপস্থিতি অবশ্যই বোঝা যায়। যেমন ধরো, তোমাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে আর ইউ ফাইন, তুমি বলতে পারো ইয়েস, কিন্তু পূর্ণভাবে বলতে গেলে বলতে হয় কি ইয়েস আই অ্যাম ফাইন বা ইয়েস আই অ্যাম। এই শেষের পোর্শনটা আই অ্যাম ফাইন বা আই অ্যাম, এই কথাটা উচ্চ রয়েছে কিন্তু অপ্রত্যক্ষভাবেও রয়েছে। এই অ্যাম, এই ভার্বটা না হলে এই বাক্যটা কখনো সম্পূর্ণ হবে না। তাই বাক্যের মধ্যে ভার্ব অপরিহার্য অঙ্গ। ভার্বকে বেশ কয়েকটি ক্যাটেগরিতে ভাগ করা যায়। কি কি দেখে নিই। প্রিন্সিপাল বা প্রধান ভার্ব, অক্সিলারি বা সাহায্যকারী ভার্ব, ট্রানজিটিভ বা সকর্মক ক্রিয়া, ইনট্রানজিটিভ বা অকর্মক ক্রিয়া, ফাইনাইট বা সমাপিকা ক্রিয়া, নন ফাইনাইট বা অসমাপিকা ক্রিয়া, স্টেট বা স্টেটিভ ভার্ব যেটাকে বলা হয় অবস্থাধর্মী ভার্ব, আর ইভেন্ট ভার্ব ঘটনাধর্মী ভার্ব, রেগুলার ভার্ব, ইরেগুলার ভার্ব নিয়মিত ও অনিয়মিত ক্রিয়া। কোনগুলি আমরা এবার আস্তে আস্তে আলোচনা করব। এগুলি যদি তোমরা ভালোভাবে আয়ত্ত করতে পারো, তাহলে ভার্ব নিয়ে আর তোমাদের কখনো কোনো অসুবিধা হবে না। এই যে ভার্বের এতগুলি ক্যাটেগরি আমি লিখেছি, এই এতগুলি ক্যাটেগরিতে ভার্বগুলি যে আলাদা আলাদা তা নয়। একই ভার্ব তার ফাংশন অনুযায়ী কোথাও প্রিন্সিপাল, কোথাও অক্সিলারি হতে পারে, কোথাও ট্রানজিটিভ, কোথাও ইনট্রানজিটিভ হতে পারে, কোথাও ফাইনাইট, কোথাও নন ফাইনাইট হতে পারে। উদাহরণ দিলে বুঝতে পারবে। চলো প্রথম থেকে শুরু করা যাক। দেখো, 1 নম্বর শ্রেণী বিভাগ, প্রিন্সিপাল ও অক্সিলারি ভার্ব। প্রিন্সিপাল মানে প্রধান, আর অক্সিলারি মানে সাহায্যকারী। প্রিন্সিপাল ভার্ব কাকে বলে? বাক্যের সাবজেক্ট বা কর্তা যে কাজটি করে। বাক্য মানে কোনো একটি কাজের কথা বলা হচ্ছে, সেটি বাক্যের একটা কর্তা থাকে, সাবজেক্ট থাকে। বাক্যের সাবজেক্ট যে কাজটি করে বা বাক্যের প্রধান কাজ যে ভার্বের দ্বারা প্রকাশ পায় তাকেই প্রিন্সিপাল ভার্ব বলে। আর অক্সিলারি ভার্ব মানেই সাহায্যকারী, সাহায্য করে প্রিন্সিপাল ভার্বকে। বাক্যের ক্রিয়ার কাল বা ভাব প্রকাশ করতে যে ভার্ব প্রিন্সিপাল ভার্বকে সাহায্য করে তাকেই অক্সিলারি ভার্ব বলে। আমরা একটু উদাহরণ দিয়ে দেখে নিই। দেখো, এখানে আমি 3টি সেন্টেন্স লিখেছি। আই অ্যাম রিডিং এ বুক, আই অ্যাম ফাইন, আই রিড এ বুক। দেখো এখানে আই অ্যাম রিডিং এ বুক কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস। আই অ্যাম রিডিং এ বুক, আমি একটি বই পড়ছি। রিড, এটি হলো প্রিন্সিপাল বা মেন ভার্ব, আর অ্যাম এটি হলো অক্সিলারি ভার্ব। আবার দেখো, আমি বলেছিলাম যে একই ভার্ব কোথাও প্রিন্সিপাল কোথাও অক্সিলারি। এখানে দেখো আই অ্যাম ফাইন, একটি ভার্ব রয়েছে, এখানে অ্যাম হলো প্রিন্সিপাল ভার্ব। আর এখানে 3 নম্বর সেন্টেন্সে দেখো আই রিড এ বুক,
সিম্পল প্রেজেন্ট টেন্স, এখানে ক্রিয়া কাল প্রকাশ করতে অক্সিলারি ভার্বের দরকার হবে না। রিড হলো এখানে প্রিন্সিপাল ভার্ব, আর এখানে অক্সিলারি ভার্বের প্রয়োজন নেই। তাহলে বোঝা গেল এখানে রিড হলো প্রিন্সিপাল ভার্ব, am auxiliary, এখানে am প্রিন্সিপাল বা মেন ভার্ব, যেহেতু এখানে আর অন্য কোনো ভার্ব নেই। রিড প্রিন্সিপাল ভার্ব, যেহেতু এখানে আর অন্য কোনো ভার্ব নেই, কোনো অক্সিলারি ভার্ব নেই। রিড এখানেও প্রিন্সিপাল, এখানেও প্রিন্সিপাল, কিন্তু যদি আমাদের নেগেটিভ করতে হয় বা ইন্টারোগেটিভ করতে হয় বা কন্টিনিউয়াস টেন্সে যেতে হয়, তখন আমাদের রিডের সঙ্গে আরেকটি অক্সিলারি ভার্ব দিতে হবে। বোঝা গেল? দেখো, অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্বকে দু ভাগে ভাগ করা হয়, প্রাইমারি অক্সিলারি আর মোডাল অক্সিলারি। দেখে নিই কোন ভার্বগুলি প্রাইমারি অক্সিলারি আর কোনগুলি মোডাল অক্সিলারি। দেখো, প্রথমে আমরা প্রাইমারি অক্সিলারি ভার্বগুলোকে জানি। প্রাইমারি অক্সিলারি তিন প্রকার, বি ভার্ব, ডু ভার্ব আর হ্যাভ ভার্ব। বি ভার্ব am is are, am কার সঙ্গে হয়? I এর সঙ্গে, is থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর are যে কোনো প্লুরাল নাম্বারের সঙ্গে। কোন টেন্সে? প্রেজেন্ট টেন্সে। প্রেজেন্ট টেন্সের বি ভার্বগুলি কি কি? am is are। পাস্ট টেন্সের বি ভার্ব was were। was যে কোনো সিঙ্গুলার নাম্বার তার সঙ্গে was হয়, আর যে কোনো প্লুরাল নাম্বারের সঙ্গে were হয়। আর shall be, will be ফিউচার টেন্সে বি ভার্ব। ডু ভার্ব, ডু ডাজ প্রেজেন্ট টেন্সে ডু ভার্ব, আর ডিড পাস্ট টেন্সে ডু ভার্ব। হ্যাভ ভার্ব, হ্যাভ আর হ্যাজ প্রেজেন্ট টেন্সে হ্যাভ ভার্ব, আর হ্যাড পাস্ট টেন্সের হ্যাভ ভার্ব। যখন কোনো সেন্টেন্স আমরা নেগেটিভে করব বা নাবাচক করব বা ইন্টারোগেটিভ করব বা জিজ্ঞাসাসূচক করব বা কন্টিনিউয়াসে লিখব, প্রেজেন্ট, পাস্ট বা ফিউচার কন্টিনিউয়াস, তখন প্রিন্সিপাল ভার্বের একটি সাহায্যকারী ক্রিয়া বা অক্সিলারি ভার্বের দরকার হয়। এই প্রাইমারি অক্সিলারিগুলি সেইখানে তার অক্সিলারি ভার্বের কাজ করে, বা মোডাল অক্সিলারিও লাগতে পারে। যেখানে কোনো অক্সিলারি ভার্ব না থাকে, তখন নেগেটিভ বা ইন্টারোগেটিভ করার সময় আমাদের বাইরে থেকে ডু ভার্ব আনতে হয়। ডু ভার্বকে অনেক সময় ডামি অক্সিলারিও বলে। যদি কোনো ভার্বের মধ্যে কোনো অক্সিলারি ভার্ব না থাকে, তখন তার নেগেটিভ বা ইন্টারোগেটিভ করার সময় বাইরে থেকে ডু ভার্ব আনতে হয়। সেটা প্রেজেন্ট টেন্সে হলে ডু বা ডাজ। ডু কার সঙ্গে হয়? ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার বা সেকেন্ড পারসন বা থার্ড পারসন প্লুরাল নাম্বারের সঙ্গে ডু হয়, আর ডাজ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ডিড সবার সঙ্গে হয়। সাবজেক্ট অনুযায়ী আমরা ডু ভার্ব আনবো, সাবজেক্ট ও টেন্স অনুযায়ী আমাদের ডু ভার্ব আনতে হয় যদি সেই সেন্টেন্সে কোনো অক্সিলারি ভার্ব না থাকে। তখন নেগেটিভ বা ইন্টারোগেটিভ করার সময় আমাদের ডু ভার্ব বাইরে থেকে আনতে হয়। বি ভার্ব, হ্যাভ ভার্ব বা কোনো মোডাল অক্সিলারি যদি না থাকে, তখন আমাদের বাইরে থেকে ডু ভার্ব আনতে হয়। হ্যাভ ভার্ব প্রেজেন্ট টেন্সে হ্যাভ ভার্ব, হ্যাভ বা হ্যাজ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ছাড়া সবার সঙ্গে প্রেজেন্ট টেন্সে হ্যাভ বসে, আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে হ্যাজ বসে। পাস্ট টেন্সে সবার সঙ্গেই হ্যাড বসে। বোঝা গেল? প্রাইমারি অক্সিলারিগুলি বোঝা গেছে। দেখো, মোডাল অক্সিলারি কি কি? ক্যান, কুড, উইল, উড, শ্যাল, শুড, মে, মাইট, নিড, ডেয়ার, অট টু।
প্রাইমারি অক্সিলারি থেকে মোডাল অক্সিলারি তফাৎটা কি? প্রাইমারি অক্সিলারি ভার্বগুলি সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হয়, কিন্তু মোডাল অক্সিলারি সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হয় না। আমরা অক্সিলারি ভার্ব নিয়ে আলাদা একটা ক্লাস করব, তোমরা খাতায় নোট করে নাও। দেখো, প্রিন্সিপাল ভার্ব, প্রিন্সিপাল ভার্বের কিছু ফর্ম রয়েছে। এই প্রিন্সিপাল ভার্বের ফর্মের একটি পিডিএফ লিস্ট, তার লিংক আমি এই ক্লাসের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সেটি ডাউনলোড করে নিও। সেই লিস্টে যে সমস্ত ভার্বের ফর্ম থাকবে সেগুলি তোমরা অতি অবশ্যই মুখস্থ করে নেবে। এগুলি তোমাদের ভবিষ্যতে সমস্ত ক্ষেত্রে কাজে লাগবে। যখনই তোমরা ইংরাজি লিখতে যাবে, যে কোনো বাক্য, যে কোনো প্যারাগ্রাফ, যে কোনো কিছু লিখতে যাবে, তখন তোমাদের ভার্বের সেই ফর্মগুলি কাজে লাগবে। কি কি ফর্ম? 4টি ফর্ম রয়েছে। দেখো, V1 বা প্রেজেন্ট বা ভার্বের ফার্স্ট ফর্ম। কি কি ফর্ম? বা এটিকে ভার্বের বেস ফর্ম বলা হয়। V1 বা প্রেজেন্ট বা ভার্বের বেস ফর্ম বা ভার্বের ফার্স্ট ফর্ম। V2 বা পাস্ট বা ভার্বের সেকেন্ড ফর্ম। V2 বা পাস্ট বা ভার্বের সেকেন্ড ফর্ম। V3 বা পাস্ট পার্টিসিপল বা ভার্বের থার্ড ফর্ম। আর কি? ভার্বের সঙ্গে আইএনজি যোগ বা কন্টিনিউয়াস ফর্ম। এটিকে আমরা প্রেজেন্ট পার্টিসিপলও বলতে পারি। লিখে নাও তোমরা ভার্বের ফর্মের এই লিস্টটি, তোমরা তার পিডিএফ লিংক এই ক্লাসের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। ভার্বের 2 নম্বর ক্যাটাগরি কি রয়েছে? ট্রানজিটিভ ও ইনট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ মানে সকর্মক ক্রিয়া, ইনট্রানজিটিভ মানে অকর্মক ক্রিয়া। দেখেই বোঝা যাচ্ছে, সকর্মক মানে যার কর্ম রয়েছে, আর অকর্মক মানে যার কর্ম নেই। আমরা যখন সাবজেক্ট অবজেক্টের ক্লাস করেছি তখন কি দেখেছি? বাক্যের ভার্বকে কি বা কাকে বা কার জন্য, হোয়াট বা হুম বা ফর হুম দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটি কর্ম বা অবজেক্ট। যে ভার্বের অবজেক্ট রয়েছে সেটিকে ট্রানজিটিভ ভার্ব, আর যে ভার্বের অবজেক্ট নেই সেটিকেই ইনট্রানজিটিভ ভার্ব বলে। দেখে নিই কি বলছে। ট্রানজিটিভ ভার্ব, যে ভার্বের অবজেক্ট বা কর্ম রয়েছে তাকে ট্রানজিটিভ ভার্ব বলে, আর যে ভার্বের অবজেক্ট বা কর্ম নেই তাকেই ইনট্রানজিটিভ ভার্ব বলে। আমরা একটু সেন্টেন্সের মাধ্যমে উদাহরণ দিয়ে দেখে নিই। দেখো, এখানে আমি 2টি সেন্টেন্সের উদাহরণ নিয়েছি, হি ইজ ইটিং আর হি ইজ ইটিং রাইস। প্রথম সেন্টেন্সটিতে দেখো, হি ইজ ইটিং, সে খাচ্ছে। এখানে অবজেক্ট কি আছে? যদি আমি কি দিয়ে প্রশ্ন করি কোনো উত্তর পাওয়া যাচ্ছে? হোয়াট ইজ হি ইটিং, কোনো উত্তর পাওয়া যাচ্ছে? ইটিং এই ভার্বটার কোনো অবজেক্ট এখানে নেই, তাই ইটিং এখানে ইনট্রানজিটিভ ভার্ব। আবার একই ভার্ব ইটিং, এখানে দেখো হি ইজ ইটিং রাইস, সে কি খাচ্ছে? ভাত খাচ্ছে। হোয়াট ইজ হি ইটিং? হি ইজ ইটিং রাইস। আমি যদি হোয়াট দিয়ে প্রশ্ন করি তাহলে উত্তর পাওয়া যাচ্ছে অবজেক্ট, ইটিং ভার্বটার অবজেক্ট রাইস, তাহলে ইটিং এখানে ট্রানজিটিভ ভার্ব বা সকর্মক ক্রিয়া। দেখো, একই ভার্ব ইটিং এখানে ইনট্রানজিটিভলি ইউজ হয়েছে, এখানে ট্রানজিটিভলি ইউজ হয়েছে। আমি বলেছিলাম যে একই ভার্ব তার ফাংশন অনুযায়ী কোথাও ট্রানজিটিভ, কোথাও ইনট্রানজিটিভ, কোথাও ফাইনাইট, কোথাও নন ফাইনাইট, কোথাও প্রিন্সিপাল, কোথাও অক্সিলিয়ারি। যেমন অক্সিলিয়ারি ভার্ব অ্যাম, ইজ, আর এগুলি প্রিন্সিপাল হিসেবেও ব্যবহার হয় আর অক্সিলিয়ারি হিসেবেও ব্যবহার হয়। বোঝা গেল? দেখো, আমি এখানে ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভ ভার্বের কিছু সেন্টেন্সের মাধ্যমে উদাহরণ দিয়েছি। এই সেন্টেন্সগুলি তোমরা যদি ভালো করে বুঝতে পারো তাহলে তোমাদের ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভ ভার্ব বুঝতে কোনো অসুবিধা হবে না। দ্য বয়েজ আর প্লেইং ফুটবল, কি খেলছে ছেলেরা? ফুটবল। কি দিয়ে প্রশ্ন করলে কি উত্তর পাচ্ছি? ফুটবল। তাহলে এই আর প্লেইং ভার্ব ফ্রেজটা এটা এখানে ট্রানজিটিভ ভার্ব, যেহেতু এখানে অবজেক্ট ফুটবল রয়েছে। বোঝা গেল? আর দ্য বয়েজ আর প্লেইং ইন দ্য ফিল্ড, এখানে দেখো
কি দিয়ে প্রশ্ন করলে কোনো উত্তর পাওয়া যাচ্ছে না। দ্য বয়েজ আর প্লেইং ইন দ্য ফিল্ড, কোথায় কোথায় খেলে, মাঠে খেলছে। তাহলে দ্য বয়েজ আর প্লেইং ইন দ্য ফিল্ড কোথায় দিয়ে প্রশ্ন করলে তবে উত্তর পাওয়া যাচ্ছে, কি দিয়ে প্রশ্ন করলে কিন্তু উত্তর পাওয়া যাচ্ছে না। তাই এখানে এটি এই ভার্ব এখানে ইন্ট্রানজিটিভ ভার্ব। বোঝা গেল। পরের সেন্টেন্সটি দেখো, দে আর ক্যাচিং ফিশ, তারা কি ধরছে, মাছ। হোয়াট দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া যাচ্ছে, তাহলে ক্যাচিং ট্রানজিটিভ ভার্ব। আর দে আর লাফিং, তারা কি করছে, হাসছে। কি হাসছে, উত্তর কিছু পাওয়া যাচ্ছে, পাওয়া যাচ্ছে না। তাহলে লাফিং ইন্ট্রানজিটিভ ভার্ব। বোঝা গেল। 3 নম্বর সেন্টেন্সে দেখো, সি কুকড দ্য কারি, সে কি রান্না করেছিল, দা কারি। তাহলে অবজেক্ট পাওয়া যাচ্ছে, কি দিয়ে প্রশ্ন করলে, দা কারি। তাহলে কুকড ট্রানজিটিভ ভার্ব। আর সি ডান্সেস ওয়েল, সে ভালো নাচে। কি দিয়ে প্রশ্ন করলে উত্তর নিশ্চয়ই কিছু পাওয়া যাচ্ছে না, এখানে অবজেক্ট নেই। তাই ডান্সেস হলো ইন্ট্রানজিটিভ ভার্ব। কুকড ট্রানজিটিভ, ডান্সেস ইন্ট্রানজিটিভ। আই এট দ্য ম্যাঙ্গো, আমি কি খেয়েছিলাম, দা ম্যাঙ্গো। তাহলে অবজেক্ট পাওয়া যাচ্ছে দা ম্যাঙ্গো। এট তাহলে কি হলো, ট্রানজিটিভ ভার্ব। আর আই গো টু স্কুল, কি দিয়ে প্রশ্ন করলে কিছু উত্তর পাওয়া যাচ্ছে না, তাহলে গো ইন্ট্রানজিটিভ ভার্ব, কোনো অবজেক্ট নেই। এখানে প্লেইং এর অবজেক্ট ফুটবল, ট্রানজিটিভ ভার্ব। এখানে প্লেইং এর কোনো অবজেক্ট নেই, ইন্ট্রানজিটিভ। একই ভার্ব প্লে, দেখো এখানে ট্রানজিটিভলি ইউজ হয়েছে, এখানে ইন্ট্রানজিটিভলি ইউজ হয়েছে। আমি কি বলেছিলাম, একই ভার্ব তাদের ফাংশন অনুযায়ী তারা ট্রানজিটিভও হতে পারে, ইন্ট্রানজিটিভও হতে পারে, ফাইনাইটও হতে পারে, নন ফাইনাইটও হতে পারে, প্রিন্সিপালও হতে পারে, বা অক্সিলারি হতে পারে। অক্সিলারি ভার্বের মধ্যে আমরা এম, ইজ, আর এগুলিকে প্রিন্সিপাল হিসেবেও ব্যবহার করতে পারি। ভার্ব এক্সাক্ট ভার্বটা পাল্টাচ্ছে না, তাদের ফাংশনটা পাল্টাচ্ছে। বোঝা গেল। দে আর ক্যাচিং ফিশ, ক্যাচে অবজেক্ট কি, ফিশ। তাহলে ক্যাচ এখানে ট্রানজিটিভ ভার্ব। দে আর লাফিং, তারা হাসছে, কোনো অবজেক্ট নেই, ইন্ট্রানজিটিভ ভার্ব। সি কুক দ্য কারি, কুকের অবজেক্ট হচ্ছে দ্য কারি, তাহলে কুক ট্রানজিটিভ ভার্ব। সি ডান্সেস ওয়েল, অবজেক্ট নেই, ইন্ট্রানজিটিভ ভার্ব। আই এট দ্য ম্যাঙ্গো, এটের অবজেক্ট হচ্ছে দ্য ম্যাঙ্গো, তাহলে এট ট্রানজিটিভ ভার্ব। আই গো টু স্কুল, আমি স্কুলে যাই, কোনো অবজেক্ট নেই, তাই গো এখানে ইন্ট্রানজিটিভ ভার্ব। বোঝা গেল। আমাদের 3 নম্বর ক্যাটাগরি কি রয়েছে, ফাইনাইট ভার্ব ও নন ফাইনাইট ভার্ব। ফাইনাইট মানে সমাপিকা ক্রিয়া, আর নন ফাইনাইট মানে অসমাপিকা ক্রিয়া, যা সমাপ্ত করে, সমাপিকা। আর নন ফাইনাইট যা সমাপ্ত করতে পারে না বা অসমাপ্ত রেখে দেয়। দেখো ফাইনাইট ভার্ব, যে ভার্ব বাক্যের সাবজেক্ট ও তার নাম্বার, সাবজেক্ট বাক্যের যে সাবজেক্ট তার নাম্বার সিঙ্গুলার বা প্লুরাল, এবং বাক্যের টেন্স অনুযায়ী ফাইনাইট ভার্বের ফর্ম চেঞ্জ করে। টেন্স অনুযায়ী যে ভার্ব তার ফর্ম চেঞ্জ করে এবং বাক্যের অর্থ সম্পূর্ণ করে, তাকে ফাইনাইট ভার্ব বলে। বাক্যের অর্থ ফাইনাইট ভার্ব ছাড়া সম্পূর্ণ হয় না। আর নন ফাইনাইট ভার্ব কাকে বলে, বাক্যের সাবজেক্ট ও নাম্বার চেঞ্জ হলেও তার ফর্মের পরিবর্তন হয় না, বা বাক্যের টেন্সের পরিবর্তন হলেও এই নন ফাইনাইট ভার্বের ফর্মের পরিবর্তন হয় না। এবং টেন্স অনুযায়ী যে ভার্ব তার ফর্মের পরিবর্তন করে না বা হয় না, এবং যে ভার্ব বাক্যের অর্থ সম্পূর্ণভাবে প্রকাশ করতে পারে না, তাকে নন ফাইনাইট ভার্ব বলে। তাহলে ফাইনাইট ভার্ব কি করে, বাক্যের অর্থ সম্পূর্ণভাবে প্রকাশ করে। নন ফাইনাইট ভার্ব তার বাক্যের অর্থ সম্পূর্ণ করতে পারে না। আর বাক্যের টেন্স অনুযায়ী ফাইনাইট ভার্বের ফর্ম পরিবর্তন করে, কিন্তু নন ফাইনাইট ভার্ব বাক্যের টেন্স বা সাবজেক্টের নাম্বার ও সাবজেক্ট অনুযায়ী তার ফর্ম পরিবর্তন করে না। বোঝা গেল। লিখে নাও, তারপর আমরা উদাহরণ দিয়ে আলোচনা করব। দেখো আমি এখানে দুটি সেন্টেন্সের উদাহরণ লিখেছি। প্রথম সেন্টেন্সটি দেখো, ইটিং রাইস হি গোজ টু স্কুল। ইটিং রাইস ভাত খেয়ে সে স্কুলে যায়, হি গোজ টু স্কুল। আর দ্বিতীয় সেন্টেন্সটি দেখো, ইটিং রাইস হি লেফট ফর হোম।
সে বাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করলো। দুটি সেন্টেন্স দুটি টেন্সে রয়েছে, এটি সিম্পল প্রেজেন্ট, এটি সিম্পল পাস্ট। দেখো দুটি সেন্টেন্স দুটি টেন্সে থাকলেও এই ইটিং এই কথাটার এই ভার্বটার কিন্তু ফর্মের কোনো পরিবর্তন হয়নি। এখানেও ইটিং রাইস মানে ভাত খেয়ে, এখানেও ইটিং রাইস মানে ভাত খেয়ে, কিন্তু এটি রয়েছে প্রেজেন্ট টেন্সে সিম্পল প্রেজেন্টে আর এটি রয়েছে সিম্পল পাস্টে। তাহলে চেঞ্জ হলো কোন ভার্বটার? এ গোজ সিম্পল প্রেজেন্টে রয়েছে প্রিন্সিপাল ভার্ব বা এটি এখানে ফাইনাইট ভার্ব, আর লেফট পাস্ট টেন্সে রয়েছে লিভের পাস্ট টেন্স লেফট, প্রিন্সিপাল এবং ফাইনাইট ভার্ব, আর এটি এখানে নন ফাইনাইট ভার্ব। বোঝা গেল? যেহেতু এদের সাবজেক্ট এবং টেন্স ভেদে এদের ফর্মের কোনো পরিবর্তন হচ্ছে না, এটি প্রেজেন্ট টেন্সে রয়েছে, এই সেন্টেন্সটি পাস্ট টেন্সে রয়েছে, কিন্তু নন ফাইনাইট ভার্বের ফর্মের কোনো পরিবর্তন হচ্ছে না, পরিবর্তন হচ্ছে ফাইনাইট ভার্বের। বোঝা গেল? দেখো নন ফাইনাইট ভার্বকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। টু প্লাস V1 বা ভার্বের বেস ফর্ম, এটিকে আমরা কি বলি? ইনফিনিটিভ। ভার্ব প্লাস আইএনজি, জিরান্ড নাউনের মতন কাজ করে, ওয়ার্কস অ্যাজ নাউন। আর পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল কি? ভার্ব প্লাস আইএনজি। পাস্ট পার্টিসিপল ভার্বের থার্ড ফর্ম বা V3। পারফেক্ট পার্টিসিপল হ্যাভিং এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল V3। উদাহরণ দিয়ে দেখি। দেখো ইনফিনিটিভ কি বলেছে? টু প্লাস V1 ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম। টু ওয়াক ইজ এ গুড হ্যাবিট, হাঁটা একটি ভালো অভ্যাস। টু আর ইজ হিউম্যান মানে মানুষ মাত্রই ভুল করে। দেখো এখানে টু ওয়াক টু আর এগুলি বাক্যের সাবজেক্টের মতন কাজ করেছে, নাউনের মতন কাজ করেছে। আবার দেখো বাংলায় ক্রিয়ার পরে তে বোঝাতে, কোনো কিছু করতে, খেতে, যেতে, ক্রিয়া তারপরে তে, এইটা বোঝাতে আমরা ইংরেজিতে ইনফিনিটিভ ব্যবহার করি। যেমন দেখো খেতে, আই লাভ টু ইট, আই লাভ টু ইট ম্যাঙ্গোস, আমি আম খেতে ভালোবাসি। হি ওয়ান্টস টু গো, সে যেতে চায়। দে ওয়ান্টেড টু প্লে, তারা খেলতে চেয়েছিল। দেখো টেন্স ভেদে এই টু গো, টু প্লাস ভার্বটার তাদের কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না, টু প্লাস ভার্ব কিন্তু একই রয়েছে, কিন্তু যেটা ফাইনাইট ভার্ব তার কিন্তু টেন্সের পরিবর্তন হয়ে যাচ্ছে। এগুলি নন ফাইনাইট ভার্ব, যার জন্য এদের টেন্সের পরিবর্তন হচ্ছে না। বোঝা গেল? এখানেও দেখো টেন্স ভেদে এদের ফর্মের কোনো পরিবর্তন নেই, এদেরও ফর্মের কোনো পরিবর্তন নেই। বাংলায় কোনো কিছু করতে, যেতে বা খেতে বা কোনো কিছু ভার্বের পরে, ক্রিয়ার পরে তে বোঝাতে আমরা ইনফিনিটিভ ব্যবহার করি। টু তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম। এখানেও নাউন হিসেবে ব্যবহার হচ্ছে টু প্লাস V1। বোঝা গেল ইনফিনিটিভ? দেখো নন ফাইনাইটের দ্বিতীয় ক্যাটাগরি কি? জিরান্ড, ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে জিরান্ড করা হয়, আর জিরান্ড নাউনের মতন কাজ করে। কেমন একটু দেখে নি। দেখো প্রথম সেন্টেন্সটা কি বলেছে? ওয়াকিং ইজ এ গুড হ্যাবিট, ওয়াকিং হাঁটা একটি ভালো অভ্যাস, সুঅভ্যাস। ওয়াকিং নাউন বা সাবজেক্টের মতন কাজ করছে এখানে। আবার আমরা যখন ইনফিনিটিভ করেছিলাম তখন কি দেখেছিলাম? টু ওয়াক ইজ এ গুড হ্যাবিট। তাহলে টু ওয়াক আর ওয়াকিং একই রকম কাজ করছে, শুধু তফাৎটা কি? এখানে ভার্বের সঙ্গে আইএনজি যোগ রয়েছে, জিরান্ডে ভার্বের সঙ্গে আইএনজি যোগ রয়েছে, আর ইনফিনিটিভে টু প্লাস V1 বা ভার্বের প্রেজেন্ট ফর্ম। সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ, সাঁতার একটি ভালো ব্যায়াম। আমি এটা বলতে পারি টু সুইম ইজ এ
গুড এক্সারসাইজ। এটি হয়ে গেল ইনফিনিটিভ, আর এটি জিরান্ড, এটি জিরান্ড, আর এটি ইনফিনিটিভ। দেখো টেন্স ভেদে এদের, টেন্স বা সাবজেক্ট ভেদে এদের কারোরই কিন্তু ফর্মের পরিবর্তন হবে না, সেই জন্য এরা নন ফাইনাইট। আই লাভ ইটিং ম্যাঙ্গোস, আমি এখানে চেঞ্জ করে বলতেই পারি আই লাভ টু ইট ম্যাঙ্গোস। এটি জিরান্ড, আর এটি ইনফিনিটিভ। বোঝা গেল জিরান্ড আর ইনফিনিটিভের তফাৎ। কাজ একই, শুধু ফর্মটা আলাদা। জিরান্ডের ফর্ম ভার্ব প্লাস আইএনজি, আর ইনফিনিটিভের ফর্ম টু প্লাস ভি1 বা টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। বুঝতে পারলে? নন ফাইনাইটের 3 নম্বর ক্যাটাগরি কি? পার্টিসিপল। পার্টিসিপল আবার 3 প্রকার, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, আর পারফেক্ট পার্টিসিপল ফ্রেজ। দেখে নেই কোনটা কেমন। প্রথমটা কি বলেছে? ওয়ার্কস অ্যাজ অ্যাডজেক্টিভ। প্রেজেন্ট পার্টিসিপল অনেক সময় অ্যাডজেক্টিভের মতন কাজ করে। দেখো এ রোলিং স্টোন, কেমন স্টোন? রোলিং, যে স্টোনটা গড়াচ্ছে। এ রোলিং স্টোন গ্যাদার্স নো মস, একটা গড়িয়ে যাওয়া পাথরে কখনো শ্যাওলা জন্মায় না। রোলিং স্টোন ভার্বের সঙ্গে আইএনজি যোগ হয়েছে। রোল ভার্ব, রোলিং স্টোন, রোলের সঙ্গে আইএনজি যোগ করে রোলিং হয়েছে, ভার্ব প্লাস আইএনজি। এ রোলিং স্টোন গ্যাদার্স নো মস, মানে গড়িয়ে যাওয়া পাথরে কখনো শ্যাওলা জন্মায় না। বার্কিং ডগ সেলডম বাইটস, যে কুকুর ঘেউ ঘেউ করে সে চট করে কামড়ায় না। বার্ক তার সঙ্গে আইএনজি যোগ হয়েছে, ভার্বের সঙ্গে আইএনজি যোগ। কেমন কুকুর? বার্কিং ডগ। অ্যাডজেক্টিভের মতন কাজ করছে, এখানে স্টোনের অ্যাডজেক্টিভের মতন কাজ করছে রোলিং, ডগের অ্যাডজেক্টিভের মতন কাজ করছে বার্কিং। বোঝা গেল? প্রেজেন্ট পার্টিসিপল এখানে নাউনের অ্যাডজেক্টিভের মতন কাজ করছে, নাউনের গুণ প্রকাশ করছে। আবার কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস, আমরা জানি প্রেজেন্ট কন্টিনিউয়াসে ভার্বের সঙ্গে আইএনজি যোগ হয়। হি ইজ রানিং, দে আর প্লেইং, ভার্বের সঙ্গে আইএনজি যোগ হয়েছে। প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ, এই জিনিসটা বুঝতে হবে। ভার্ব প্লাস ইয়া, ক্রিয়ার পরে ইয়া যোগ। করিয়া, খাইয়া, যাইয়া, বা করে, খেয়ে, গিয়ে, চলিত ভাষায় করে, খেয়ে, গিয়ে, এগুলো প্রকাশ করতে আমরা প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ এটি ব্যবহার করি। যেমন ইনফিনিটিভে করিতে, যাইতে, খেতে আমরা টু প্লাস ভার্ব ব্যবহার করি, ভার্বের ফার্স্ট ফর্ম। এখানে ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে করিয়া, খাইয়া, যাইয়া এগুলি বোঝানোর জন্য আমরা প্রেজেন্ট পার্টিসিপল ফর্মটা, ফ্রেজটা, প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ ব্যবহার করি। যেমন দেখো ইটিং রাইস, হি ওয়েন্ট অ্যাওয়ে, সে ভাত খেয়ে চলে গেল। ইটিং রাইস, ভাত খেয়ে সে চলে গেল। খাইয়া, ভাত খাইয়া, ইটিং। ওয়াকিং স্লোলি, আস্তে আস্তে হেঁটে বা আস্তে আস্তে হাঁটিয়া, ধীরে সুস্থে হাঁটিয়া। হাঁটিয়া, খাইয়া, ভার্বের সঙ্গে ইয়া যোগ থাকলে ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ করা হয়। বুঝতে পারলে? এগুলি এক একটি নন ফাইনাইট। বোঝা গেল? প্রেজেন্ট পার্টিসিপলের উদাহরণ দেখো, বিইং, ফিলিং, গেটিং, এই ধরনের যে পার্টিসিপল ফর্মগুলো রয়েছে তারপরে V3 বা ভার্বের থার্ড ফর্ম বসে, আর টোটাল যে ফ্রেজটা হয় সেটিকে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজই বলবে। বিইং দিয়ে একটা উদাহরণ দেখো, বিইং টায়ার্ড হি রেস্টেড এ হোয়াইল। বিইং টায়ার্ড দুটি মিলে একটা পার্টিসিপল ফ্রেজ হয়েছে, এটিকে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ বলবে। বিইং টায়ার্ড হি রেস্টেড এ হোয়াইল, টায়ার্ড হয়ে, ক্লান্ত হয়ে সে একটুখানি বিশ্রাম নিল।
ফিলিং থার্স্টি মানে তৃষ্ণার্ত অনুভব করে, হি ড্র্যাঙ্ক ওয়াটার, সে জল খেলো বা জল পান করলো। ফিলিং থার্স্টি মানে তৃষ্ণার্ত অনুভব করে, ভার্বের সঙ্গে আইএনজি যোগ হয়ে তারপর একটি অ্যাডজেক্টিভ বসেছে, এটিকে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ বলবে। যেহেতু প্রেজেন্ট পার্টিসিপল রয়েছে, ভার্বের সঙ্গে আইএনজি যোগ। গেটিং বোর্ড, বোর ফিল করে বা বোর হয়ে, গেটিং বোর্ড, হি লেফট দ্য রুম, সে ঘরটা ছেড়ে চলে গেল। গেট ভার্বের সঙ্গে আইএনজি যোগ হয়েছে, তারপর একটি অ্যাডজেক্টিভ যোগ হয়েছে বা বোর ভার্বের থার্ড ফর্ম। গেটিং বোর্ড, হি লেফট দ্য রুম, প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ, যেহেতু ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে এই ফ্রেজটা হয়েছে। বিইং টায়ার্ড, ফিলিং থার্স্টি, গেটিং বোর্ড, এগুলি হলো প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। এইগুলির পরে ভার্বের থার্ড ফর্ম হয়। বিইং, ফিলিং, গেটিং এগুলি পরে ভার্বের থার্ড ফর্ম ইউজ হয়, আর টোটাল যে ফ্রেজটা হয় সেটিকে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ বলে। বোঝা গেল? লিখে নাও। দেখো, পাস্ট পার্টিসিপল ফর্ম কি? ভার্বের থার্ড ফর্ম। যেমন প্রেজেন্ট পার্টিসিপল ভার্বের সঙ্গে আইএনজি যোগ, পাস্ট পার্টিসিপল ভার্বের থার্ড ফর্ম। কেমন ভাবে ইউজ হয়? অ্যাজ অ্যাডজেক্টিভ। ব্রোকেন গ্লাস, ব্রেক কথাটা, ব্রেক ভার্বের থার্ড ফর্ম ব্রোকেন। কেমন গ্লাস? ব্রোকেন গ্লাস। গ্লাস বা কাঁচ এর গুণ প্রকাশ করছে ব্রোকেন, অ্যাডজেক্টিভের মতন কাজ করছে। রটেন ম্যাঙ্গো, রট কথাটা, রট ভার্বের থার্ড ফর্ম রটেন, রটেন ম্যাঙ্গো। কেমন ম্যাঙ্গো? রটেন ম্যাঙ্গো। ম্যাঙ্গো এর অ্যাডজেক্টিভ বা এর গুণ প্রকাশ করছে রটেন, অ্যাডজেক্টিভের মতন কাজ করছে। পাস্ট পার্টিসিপল এখানে অ্যাডজেক্টিভের মতন কাজ করছে। আবার দেখো পারফেক্ট টেন্সের ক্ষেত্রে, হি হ্যাজ ইটেন দ্য ম্যাঙ্গো, সে আমটা খেয়েছে। পারফেক্ট ফর্ম, ভার্বের থার্ড ফর্ম, আর এখানে হ্যাজ অক্সিলারি ভার্ব রয়েছে। আই হ্যাভ ফিনিশড মাই জব, আমি এখানে হ্যাডও দিতে পারতাম। পাস্ট পারফেক্ট, আই হ্যাড ফিনিশড মাই জব, ভার্বের থার্ড ফর্ম V3, এটাও V3। ইটেন V3, ফিনিশডও V3। পাস্ট পার্টিসিপল ফ্রেজ এক্সস্টেড মানে প্রায় ক্লান্ত হয়ে, হি গেভ আপ ট্রাইং, সে চেষ্টা করা ছেড়ে দিল। এক্সস্টেড, আমি যদি এখানে বিইং এক্সস্টেড দিতাম তাহলে কিন্তু এটা প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ হয়ে যেত। আমি শুধু দিয়েছি এক্সস্টেড, ভার্বের থার্ড ফর্ম। এক্সস্টেড, হি গেভ আপ ট্রাইং, ক্লান্ত হয়ে সে চেষ্টা করা ছেড়ে দিল, বা একদম নিঃস্ব হয়ে। এক্সস্টেড মানে তার আর শরীরে কিছু নেই, সে চেষ্টা করা ছেড়ে দিল। টায়ার্ড আফটার এ হেক্টিক জার্নি, টায়ার্ড ভার্বের থার্ড ফর্ম। টায়ার্ড আফটার এ হেক্টিক জার্নি, একটা কষ্টকর যাত্রার পরে ক্লান্ত হয়ে। টায়ার্ড আফটার এ হেক্টিক জার্নি, হি স্লেপ্ট, সে ঘুমোলো। যদি আমি এখানে বিইং টায়ার্ড বা ফিলিং টায়ার্ড দিতাম তাহলে কিন্তু এটা প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ হয়ে যেত। যেহেতু এখানে বিইং বা ফিলিং কিছু নেই, শুধু টায়ার্ড রয়েছে, ভার্বের থার্ড ফর্ম দিয়ে সেন্টেন্সটা শুরু হয়েছে। টায়ার্ড আফটার এ হেক্টিক জার্নি, হি স্লেপ্ট, এটা হলো পাস্ট পার্টিসিপল ফ্রেজ। অ্যাডজেক্টিভ ভাবে ইউজ হচ্ছে, পারফেক্ট টেন্সে ইউজ হচ্ছে, আর পাস্ট পার্টিসিপল ফ্রেজ। বোঝা গেল? দেখো, পার্টিসিপলের 3 নম্বর ক্যাটাগরি কি? পারফেক্ট পার্টিসিপল ফ্রেজ। পারফেক্ট পার্টিসিপল ফ্রেজ মানে হ্যাভিং। যেহেতু পারফেক্ট টেন্সে হ্যাভ ভার্ব থাকে, তাই হ্যাভের সঙ্গে আইএনজি যোগ করে পারফেক্ট পার্টিসিপল ফ্রেজ করা হয়েছে। হ্যাভিং, তারপরে হ্যাভিং সবসময় ফলোড বাই V3, ভার্বের থার্ড ফর্ম। হ্যাভিং ফিনিশড হিজ ডিনার, তার রাতের খাবার শেষ করে, হি ওয়েন্ট অ্যাওয়ে, সে চলে গেল। হ্যাভিং ফিনিশড হিজ ডিনার, এটা হলো পারফেক্ট পার্টিসিপল ফ্রেজ, যেহেতু হ্যাভিং দিয়ে শুরু হয়েছে। কেন এটি পারফেক্ট পার্টিসিপল ফ্রেজ? কারণ পারফেক্ট টেন্সের প্রেজেন্ট, পাস্ট বা ফিউচার, পারফেক্ট টেন্সের অপরিহার্য অঙ্গ হলো হ্যাভ ভার্ব। এখানে হ্যাভের সঙ্গে আইএনজি যোগ করে পারফেক্ট পার্টিসিপল ফ্রেজ করা হয়েছে। হ্যাভিং ফিনিশড হিজ ডিনার, তার রাতের খাবার শেষ করে। আমি বলতেই পারতাম ফিনিশিং হিজ ডিনার, হ্যাভিং তুলে দিয়ে ফিনিশিং হিজ ডিনার হি ওয়েন্ট অ্যাওয়ে বলতে পারতাম, তাহলে কি ফ্রেজ হতো? ওটা প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ হয়ে যেত।
আর পারফেক্ট পার্টিসিপল হতো না। ফিনিশিং হিজ ডিনার হি ওয়েন্ট অ্যাওয়ে, এটা যদি আমি বলতাম তাহলে এই ফ্রেজটাকে কি বলতাম? প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। হ্যাভিং কমপ্লিটেড মাই জব, আমার কাজ শেষ করে। হ্যাভিং কমপ্লিটেড মাই জব, আমার কাজ শেষ করে। আই কেম হোম, আমি বাড়িতে ফিরলাম। এটি হলো পারফেক্ট পার্টিসিপল ফ্রেজ, হ্যাভের সঙ্গে আইএনজি যোগ। বোঝা গেল? পার্টিসিপল আশা করি বোঝা গেছে। জিরান্ড, পার্টিসিপল আর ইনফিনিটিভ নিয়ে আমরা একটি সেপারেট সেশন করব। এবার ভার্বের অন্য যে ক্যাটাগরি রয়েছে স্টেট ভার্ব বা রিমেন ভার্ব, সেটি কেমন হয় একটু দেখে নিই। দেখো, ভার্বের 4 নম্বর ক্যাটাগরি স্টেট বা স্টেটিভ ভার্ব ও ইভেন্ট ভার্ব। স্টেট ভার্ব বা স্টেটিভ ভার্ব বাংলায় কি বলা হয়? অবস্থাধর্মী। আর ইভেন্ট ভার্ব ঘটনাধর্মী। স্টেট ভার্ব ক রকমের হয়? স্টেট অফ পারসিভিং, স্টেট অফ ইমোশন অর মাইন্ড, স্টেট অফ বিইং, স্টেট অফ রিলেশনশিপ। দেখে নিই একবার প্রত্যেকটা ভাগকে। দেখো, স্টেট ভার্বের প্রথমে কি রয়েছে? স্টেট অফ পারসিভিং, বোধমূলক। 5টি ইন্দ্রিয় দ্বারা যে কাজ করা হয়। আমাদের 5টি ইন্দ্রিয় কি কি? চোখ, কান, নাক, জিভ আর ত্বক। চোখের কাজ দেখা, সি। কান হিয়ার বা শোনা। ত্বক অনুভব করে, ফিল। নাক স্মেল বা গন্ধ অনুভব করে। জিভ টেস্ট বা স্বাদ অনুভব করে। স্টেট ভার্বগুলি কখনোই প্রগ্রেসিভ বা কন্টিনিউয়াস টেন্সে, কোনো স্টেট ভার্বই প্রগ্রেসিভ বা কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার হয় না। সবসময় ইনডেফিনাইট বা সিম্পল টেন্সে ব্যবহার হয়। দেখা যাক। দেখো, সি, আই সি এ বার্ড। আই এম সিইং এ বার্ড আমরা বলি না, আই সি এ বার্ড। হিয়ার, দে হিয়ার সুইট মিউজিক, তারা ভালো গান, সুন্দর গান বা মিষ্টি গান শোনে। আই ফিল জেন্টেল ব্রিজ, আমি একটা মৃদুমন্দ হাওয়া অনুভব করছি বা করি। এগুলি প্রগ্রেসিভ টেন্সে ব্যবহার হয় না। দ্য রোজ স্মেল সুইট, গোলাপের গন্ধ সুন্দর। হানি টেস্ট সুইট, মধু খেতে মিষ্টি। প্রত্যেকটাই দেখো সিম্পল প্রেজেন্টে ব্যবহার হয়েছে। সিম্পল প্রেজেন্ট বা সিম্পল পাস্টে ব্যবহার করি, কখনো কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার হয় না। স্টেট ভার্ব, স্টেট ভার্বের কোনো ক্যাটেগরি কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার হয় না। স্টেট অফ পারসিভিং লিখে নাও। দেখো, স্টেট বা স্টেটিভ ভার্বের 2 নম্বর ক্যাটেগরি কি? স্টেট অফ মাইন্ড অর ইমোশন, আবেগমূলক বা বৌদ্ধিক ক্রিয়া। উদাহরণ কি? লাভ, লাইক, আন্ডারস্ট্যান্ড, কম্প্রিহেন্ড, বিলিভ, ফরগেট, রিমেম্বার, অ্যাপিয়ার। এগুলি দেখো সবই আমাদের বুদ্ধি বা মন দিয়ে বুঝতে হয়। এগুলি কোনো ঘটনাধর্মী ক্রিয়া নয়। আমাদের এগুলিকে, এই ধরনের ক্রিয়াগুলি আমাদের মন দিয়ে করতে হয় বা অনুভব করতে হয়। উদাহরণ দিয়ে দেখি। এগুলি কখনোই আগের মতোই কন্টিনিউয়াস বা প্রগ্রেসিভ টেন্সে ব্যবহার হয় না। এগুলি সর্বদা ইনডেফিনাইট টেন্সে ব্যবহার হয়। দেখো, লাভ, আই লাভ টু ট্রাভেল, আমি ভ্রমণ করতে ভালোবাসি। আমার মনের একটা ক্রিয়া, বৌদ্ধিক ক্রিয়া। লাভ, এটা কোনো ঘটনাধর্মী ক্রিয়া নয়। আমি বলি না আই এম লাভিং টু ট্রাভেল, আই লাভ টু ট্রাভেল। লাইক, হি লাইকস ইটিং ফিশ, সে মাছ খেতে ভালোবাসে। আন্ডারস্ট্যান্ড, আই ক্যান আন্ডারস্ট্যান্ড ইউর সিচুয়েশন, আমি তোমার অবস্থাটা বুঝতে পারি বা বুঝতে পারছি। পারছি, এটা বাংলায় কন্টিনিউয়াস টেন্সে হলেও এটাকে আমরা ইংরাজিতে ইনডেফিনিট টেন্সে ব্যবহার করছি। বাংলাতে আমরা ঘটমান বর্তমান ব্যবহার করলেও ইংরাজিতে আই ক্যান আন্ডারস্ট্যান্ড ইউর সিচুয়েশন, আমি তোমার অবস্থাটা বুঝতে পারি, ইনডেফিনাইট টেন্স। এই ধরনের স্টেট ভার্বগুলি কখনোই প্রগ্রেসিভ বা কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার হয় না। দেখো, কম্প্রিহেন্ড, বোঝা। আই ক্যান কম্প্রিহেন্ড দ্য প্যাসেজ, আমি এই অনুচ্ছেদটা বুঝতে পারছি। বাংলায় ঘটমান বর্তমান হলেও আমরা ইংরাজিতে ইনডেফিনাইট বা সিম্পল প্রেজেন্টে ব্যবহার করছি। আই ক্যান কম্প্রিহেন্ড দ্য প্যাসেজ, আমি এই প্যাসেজটা বা অনুচ্ছেদটা বুঝতে পারি। বিলিভ, হি বিলিভস মি, আমরা কখনো বলি না হি ইজ বিলিভিং মি, হি বিলিভস মি, সে আমাকে বিশ্বাস করে। ফরগেট, আই ফরগেট মেনি ইউজফুল থিংস, আমি অনেক গুরুত্বপূর্ণ জিনিস ভুলে যাই। আই এম ফরগেটিং, এই কথাটা আমরা ব্যবহার করি না। এই স্টেট ভার্বগুলি কখনোই প্রগ্রেসিভ টেন্সে ব্যবহার হয় না। দেখো, রিমেম্বার, হি রিমেম্বার্স মাই নেম, সে আমার নামটা মনে রাখে। অ্যাপিয়ার,
দ্য অ্যাক্সিডেন্ট অ্যাপিয়ার্স হরিবল, এই দুর্ঘটনাটা ভয়ঙ্কর লাগছে, আমাদের মনে বা চোখে লাগছে। অ্যাপিয়ার্স, এটা কিন্তু অ্যাপিয়ারিং, দ্য অ্যাক্সিডেন্ট ইজ অ্যাপিয়ারিং হলো না, দ্য অ্যাক্সিডেন্ট অ্যাপিয়ার্স হরিবল। এগুলি বোধমূলক বা বৌদ্ধিক অবস্থাধর্মী ক্রিয়া। স্টেট অফ মাইন্ড বা ইমোশন, এগুলি বৌদ্ধিক বা আবেগমূলক ক্রিয়া বা কগনিটিভ ভার্ব, কগনিটিভ স্টেট ভার্ব। বোঝা গেল? দেখো, স্টেট অফ বিইং হওয়া বোঝায়, রিমেন, বিকাম, এগুলি স্টেট অফ বিইং এর উদাহরণ। রিমেন, আই রিমেন সাইলেন্ট হোয়েন মাই ফাদার রিবিউকস, যখন আমার বাবা বকেন আমি চুপ করে থাকি। বিকাম, ইট বিকামস ক্লিয়ার দ্যাট হি স্টোল দ্য বুক, সে যে বইটা চুরি করেছে এটা এখন ক্লিয়ার হয়ে গেছে। ইট ইজ বিকামিং ক্লিয়ার নয়, ইট বিকামস ক্লিয়ার দ্যাট হি স্টোল দ্য বুক, স্টেট অফ বিইং এর উদাহরণ। দেখো, স্টেট বা স্টেটিভ ভার্বের 4 নম্বর ক্যাটাগরি, স্টেট অফ রিলেশনশিপ অর পজিশন, সম্পর্ক বা অধিকার বোঝায়। কোন কোন ধরনের ভার্ব হতে পারে? ওন, বিলং, ডিজার্ভ। উদাহরণ দিয়ে দেখি। ওন, আই ওন দ্য হাউস, আমি এই বাড়িটার মালিক, মালিকানা বোঝায়। আই অ্যাম ওনিং কখনো বলে না, প্রগ্রেসিভ ফর্ম হয় না। বিলং, দ্য কার বিলংস টু হিম, বিলঙ্গিং, দ্য কার বিলঙ্গিং বা ইজ বিলঙ্গিং বলে না, দ্য কার ইজ বিলঙ্গিং টু হিম বলে না, দ্য কার বিলংস টু হিম। এই স্টেট ভার্বগুলি যে কোনো স্টেট ভার্বের প্রগ্রেসিভ ফর্ম হয় না। ডিজার্ভ, ইউর অ্যাচিভমেন্ট ডিজার্ভস প্রেজ, তোমার কৃতিত্ব বা সাফল্য প্রশংসার অধিকারী বা দাবি রাখে। এগুলি প্রগ্রেসিভ ফর্ম হয় না, এগুলি স্টেট অফ রিলেশনশিপ বা পজেশন বোঝায় এই ধরনের স্টেট ভার্ব। লিখে নাও। এবার কি? ইভেন্ট ভার্ব, ঘটনাধর্মী ক্রিয়া, যে কোনো ধরনের ঘটনা বোঝায়। গো, ইট, গো যাওয়া, ইট খাওয়া, রিড পড়া, ক্যাচ ধরা, বাই কেনা, ব্রিং আনা, এগুলো সবই ঘটনাধর্মী ক্রিয়া। আগেরগুলি ছিল স্টেট ভার্ব, ছিল অবস্থা, মনের অবস্থা হতে পারে, সম্পর্ক হতে পারে, অধিকার হতে পারে, কোনো কিছু হওয়া বলতে পারে, ইন্দ্রিয় দ্বারা বোঝা কোনো কাজ হতে পারে। আর এগুলি ইভেন্ট ভার্ব, যে কোনো ঘটনা বোঝাবে। ক্যাচ, গো, বাই, ব্রিং, ইট, এই ধরনের যে কোনো ঘটনা বোঝাবে। বোঝা গেল? ভার্বের 5 নম্বর ক্যাটাগরি কি রয়েছে? রেগুলার ও ইরেগুলার ভার্ব, নিয়মিত ও অনিয়মিত ক্রিয়া। রেগুলার ভার্ব কাদের বলে? যে সমস্ত ভার্বের পাস্ট ও পাস্ট পার্টিসিপেল করার সময় ভার্বের শেষে ডি বা ইডি যোগ করে করা হয় তাদের রেগুলার ভার্ব বলে। যেমন ধরো লুক, লুক ভি1 মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম বা ভার্বের প্রধান ফর্মটা কি, প্রথম ফর্মটা কি? লুক, তার শেষে ইডি যোগ করে ভি2 করা হয়েছে, ভি3ও ইডি যোগ করে করা হয়েছে। লুক, লুকড, লুকড, প্লে, প্লেড, প্লেড, ডি বা ইডি যোগ করে যে সমস্ত ভার্বের পাস্ট আর পাস্ট পার্টিসিপেল করা হয় তাদেরকে রেগুলার ভার্ব বলে। ইরেগুলার ভার্ব, যে সমস্ত ভার্বের পাস্ট ও পাস্ট পার্টিসিপেল করার সময় কোনো যথাযথ নিয়ম মানে না, পাস্ট ও পাস্ট পার্টিসিপেল করার কোনো যথাযথ নিয়ম নেই, তাদের ইরেগুলার ভার্ব বলে। যেমন ডু ভি1 ফর্ম, ডু, ডিড, ডান, কোনো যথাযথ নিয়ম নেই। গো, ওয়েন্ট, গান, ইট, এট, ইটেন, এদের কোনো পাস্ট পার্টিসিপেল করার যথাযথ নিয়ম নেই, এদের ইরেগুলার ভার্ব বলে। ভার্বের প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম আর পাস্ট পার্টিসিপেল ফর্ম ভি1, ভি2 আর ভি3 এর একটি লিস্টের পিডিএফ লিংক আমি এই ক্লাসের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমরা পিডিএফটি ডাউনলোড করে মুখস্থ করবে, এগুলি তোমাদের সর্বক্ষেত্রে কাজে লাগবে। ট্রান্সলেশন, প্যারাগ্রাফ, লেটার, যা কিছু লিখতে যাও সবসময় এই ভার্বের ফর্মগুলি কাজে লাগবে। অতি অবশ্যই ডাউনলোড করে মুখস্থ করে নিও। ভার্ব আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে, আর নিশ্চয়ই কোনো ডাউট নেই। এরপরেও যদি কোনো ডাউট থাকে তোমরা অতি অবশ্যই কমেন্ট করে জানিও, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ক্লাস ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।